সকালে নাস্তা দিতে গিয়ে পিয়ালির হাতে সোনার বালাগুলো দেখে কিছুটা অবাক হন রেনু। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এটা তো স্বর্ণের চুড়ি, আগে তো দেখিনি, এত টাকা কোথায় পেলি? পিয়ালি কিছুটা থতমত খেয়ে আঁচলের তলায় চুড়ি লুকানোর বৃথা চেষ্টা করে বলল, কি কইতাছেন মেম সাহেব, এইটা তো স্বর্ণের না, ইমিটেশনের। রেনু কিছুটা রেগে বলল, এই তুই আমাকে ইমিটেশন চেনাস? আমি কি স্বর্ণ চিনি না নাকি? দেখা তোর হাত। পিয়ালি হাত দেখাতে চাইল না। রেনু কিছুটা জোরাজুরি করলো। তার সন্দেহ হচ্ছে পিয়ালি হয়তো গয়নাটা চুরি করেছে। এই মুহূর্তে অভি এসে হাজির। রেনুকে জোর জবরদস্তি করতে দেখে রেগে গিয়ে বলল, কি করছো রেনু? হাত ছাড়ো ওর। রেনু ওর হাত ছেড়ে বলল, ও কোত্থেকে যেন স্বর্ণের চুরি করেছে, তুমি দেখো। আমার দেখতে হবে না। এভাবে কাউকে চোর বদনাম দেওয়ার আগে তোমার একবার সত্যতা যাচাই করা উচিত ছিল। ও কাজের মেয়ে বলে যা ইচ্ছা তাই বলতে পারো না। রেনু মাথা নিচু করে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। অভি আর রেনুকে কিছু না বলে পিয়ালিকে উদ্দেশ্য করে বলল, নাস্তা কি দেবে না নাকি? হ সাহেব, দিতাসি। নাস্তা খাওয়ার সময় রেনুর মনে হলো পিয়ালি আর অভি হয়তো ইশারায় কিছু বলছে। সে নিজেকে বুঝালো এটা হয়তো তার বোঝার ভুল। পরে ডাস্টবিনে ময়লা ফেলতে যেয়ে একটা নতুন মোবাইলের বাক্স রেনু দেখতে পেল। ভালো একটা স্মার্টফোনের বাক্স পড়ে আছে। সে তুলে দেখে অভিকে কল করলো। কল রিসিভ করতেই অভির কণ্ঠস্বর শোনা গেল। হ্যাঁ বলো। তুমি কি নতুন ফোন কিনেছ? অভি থতমত খেয়ে জবাব দিল, কই না তো। ময়লা ঝুড়িতে একটা স্মার্টফোনের বাক্স পড়ে আছে। হয়তো আমার আগের ফোনের বক্স। না, এটা তো অন্য ফোন। অভি এবার বিরক্ত হয়ে বলল, এসব জিজ্ঞেস করার জন্য কল করেছো? আমার এখন কাজ আছে, রাখছি। আচ্ছা, রাখছি। কল কেটে সে পিয়ালিকে ডাকলো। পিয়ালি এসে বলল, কিছু লাগবো মেম সাহেব? তখন চোখ গেল রেনুর হাতে থাকা ফোনের বাক্সটার দিকে। কিছুটা ভয় পেয়ে গেল সে। রেনু বলল, তুই কি ফোন কিনেছিস? কই না তো। মিথ্যে বলবি না পিয়ালি, তোর বেতন এত বেশি না যে তুই স্বর্ণের চুড়ি আর মোবাইল কেনার টাকা হবে। সত্যি করে বল। আমি আমার জমানো টাকা দিয়ে এগুলা কিনছি মেম সাহেব। রেনুর এই উত্তরটা মনস্পুত হলো না। সে বাক্সটা আবার ময়লা ঝুড়িতে ফেলে চলে আসলো। তার পিয়ালিকে সন্দেহ হচ্ছে। তার মনে হচ্ছে পিয়ালি হয়তো তার বাড়ি থেকে কোনোভাবে টাকা সরিয়েছে। অনেক সময় সে আলমারির চাবি লক করতেই ভুলে যায়, হয়তো সেই সুযোগে টাকা নিয়েছে। একবার মনে হলো সে ফোন করে অভিকে তার সন্দেহের কথাগুলো জানাবে, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ল এসব বলে অভি আবার তাকে কথা শুনিয়ে দেবে আর বলবে অযথাই সন্দেহ করছে। পরামর্শ নেওয়ার জন্য এক বোনকে কল করলো সে। সব শুনে তার বোন বলল, তুই এক কাজ কর, বাসায় হিডেন ক্যামেরা লাগিয়ে রাখ। হয়তো তোরা যখন বাসায় থাকিস না তখন টাকা চুরি করে। ভাইয়াকে কিছু জানানোর দরকার নেই, নয়তো আবার তোকেই বকাঝকা করবে। রেনু একমত হলো। অনলাইন থেকে ক্যামেরা অর্ডার করলো। এরপর ফুলের মাঝে লুকিয়ে সেট করে রাখলো। অভিও এই ক্যামেরা সম্পর্কে কিছু জানলো না। কয়েকদিনের মধ্যে নতুন কোনো কিছু দেখেনি আর সন্দেহজনক কিছুও দেখেনি। রেনু বাবার বাড়ি যাবে, কিন্তু ঘরে যুবতী এক কাজের মেয়ে থাকবে সেটা ভেবে তার মন খচখচ করছিল। রেনু অভিকে বলল, তুমি আমার সাথে চলো না। তুমি তো জানো আমার কাজ আছে অফিসে, আমি যেতে পারবো না। রেনু এবার ইতস্তত ভঙ্গিতে পিয়ালিকে উদ্দেশ্য করে বলল, পিয়ালি, কয়দিন তোর কাজে আসার দরকার নেই, আমি বাড়ি আসলে তুই আসবি। পিয়ালি এবার কান্নার ভঙ্গ ধরে বলল, আপনি আমার চরিত্রহীন ভাবতেছেন? এটা মনে করতেছেন যে আপনি চলে গেলে সাহেবের লগে? এই বলে মুখ ঢেকে কান্না করতে লাগলো পিয়ালি। অভিও এবার ভীষণ রেগে গেল। অভি রেগে বলল, ছি, তোমার চিন্তা ভাবনা এত নীচ, তুমি এমনটা ভাবলে কি করে? না মানে আমি ওই জন্য বলিনি। কি জন্য বলেছ সেটা বেশ বুঝতে পারছি। রেনু আবার দুইজনের কাছে মাপ চাইল আর মনে মনে ঠিক করলো এরপর থেকে অভিকে নিয়ে এমনটা ভাববে না। সব মিটমাট হওয়ার পর অভিও হাসি মুখে বিদায় দিল। কিছুক্ষণ বাদে অভিও অফিসের জন্য বেরিয়ে যাবে। রেনু তার বোনের সাথে বসে গল্প করছে। এক পর্যায়ে ইভা বলল, তোদের বাসায় এমন ইয়াং একটা মেয়ে কাজে রাখা কি ঠিক হলো? কেন? যদি উল্টাপাল্টা কিছু করে? রেনু ভ্রু কুচকে বলল, তুই কি অভিকে সন্দেহ করছিস? না, সেটা বলিনি। শোন, আমি অভিকে বিশ্বাস করি। ও কখনো আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। আচ্ছা, এখন এসব বাদ দে তো। তোদের বাসায় নতুন করে কিছু চুরি যায়নি তো? না, তেমন কিছু তো হারায়নি। এখন তো ভাইয়া অফিসে চলে যাবে, তোদের কাজের মেয়েটা এখন বাসায় একা থাকবে না? হ্যাঁ, এক কাজ করতো, দেখ কি করছে ও। ঠিক বলেছিস, দাঁড়া দেখছি, আজকেই হাতে নাতে প্রমাণ হবে। ইভা মোবাইলে তার সিসিটিভি ফুটেজ অন করলো। তার ঘর দেখা যাচ্ছে। কিছুক্ষণ বাদেই অভিকে পিয়ালির সাথে ঘরে ঢুকতে দেখা গেল। অভি পিয়ালির কাঁধে হাত রেখে আছে। অনেকটাই অন্তরঙ্গ অবস্থায় তারা। ইভা এসব দেখে বেরিয়ে গেল রুম থেকে। লজ্জায় রেনুর মাথা কাটা যাচ্ছে। সে অভিকে কল করলো। একরাশ বিরক্তি নিয়ে অভি কল রিসিভ করলো। হ্যাঁ বলো। তুমি কোথায় এখন? আমি এখন কোথায় থাকবো, অফিসে আছি। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুমি এখন পিয়ালির সাথে একই বিছানায় বসে আছো। কথাটা শুনে হুড়মুড় করে দাঁড়িয়ে গেল অভি। সে কলটা কেটে দিয়ে পুরো ঘর খুঁজতে লাগলো। তার ধারণা ঘরে হিডেন ক্যামেরা আছে। কান্না করতে করতে রেনু ঘরে ফিরে এসেছে। তার সামনে মাথা নিচু করে অভি বসে আছে। তুমি অন্য একটা মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর আগে একবারও আমার কথাটা ভাবলে না? অভি বলল,
তুমি আমাকে সন্দেহ করে ক্যামেরা সেট করে গিয়েছিলে? রেনু বিদ্রুপের হাসি হেসে বলল, আমি ভেবেছিলাম পিয়ালি চুরি করে সেটা ধরার জন্য ক্যামেরা সেট করেছিলাম, অথচ সবচেয়ে বড় চোর তো আমার ঘরের মানুষটাই। অভি রেগে বলল, ঠিক করে কথা বলো রেনু। এখনো গলাবাজি করছো এমন একটা পাপ করার পরেও? অভি এবার রেগেই বলল, বিয়ের এতগুলো বছর পরেও একটা বাচ্চা দিতে পারোনি, গলাবাজি তোমাকে করা মানায় না। তুমি যে এই সংসারে খেতে পড়তে পারছো এটাই অনেক। এই বলে অভি চলে গেল। রেনু ঠায় সেভাবেই বসে রইল। সন্ধ্যাবেলায় অভি বাসায় ফিরল। পিয়ালি গেট খুলে দিল। রেনু পিয়ালিকে এ নিয়ে আর কিছুই বলেনি, এমনকি কাজ ছেড়েও চলে যেতে বলেনি। মনে মনে ভেবেছে তার স্বামী যদি ঠিক না থাকে, বাইরের মানুষকে কথা শুনিয়ে কী লাভ। রেনু বসে এক ধ্যানে তাকিয়ে আছে। অভির রাগ এখন অনেকটাই শান্ত হয়েছে। সে রেনুর পাশে বসে পড়ল, শান্ত স্বরে বলল, যা হওয়ার হয়ে গেছে রেনু, এখন সব ভুলে যাও। এসব জানাজানি হলে আমার সাথে সাথে তোমাকেও ছোট হতে হবে। তার চাইতে পিয়ালকে ছাড়িয়ে দেই। রেনু এবার অভির দিকে তাকালো। এরপর কি তোমার কলিগের সাথে প্রেম করবে? অভির মাথা আবার গরম হয়ে গেল। সে রেগে একটা থাপ্পড় মারতে নিলেও হাত নামিয়ে ফেলল। দেখো, ও চাইলে আমাদের বেবির জন্ম দিতে পারে। ওর বেবির বাবা মা আমরা হব। তুমি আর অমত করো না। রেনু কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠে বলল, চুপ করো তুমি, আমি আর এসব শুনতে পারছি না। অভি উঠে দাঁড়িয়ে বলল, বাকিটা তোমার ইচ্ছা, আর নয়তো আমি তোমাকে ডিভোর্স দিব। আমার একটা বেবি চাই, যেভাবেই হোক। অভি রুমে গিয়ে শুয়ে পড়ল। রেনু সারা রাত সোফায় শুয়ে কাটিয়ে দিল। সকালবেলায় অভি হল রুমে আসলো, কিন্তু রেনু সেখানে ছিল না। তার মনে হয়েছিল রেনু তার কথা মেনে নেবে, কারণ ডিভোর্স হয়ে গেলে তার সমাজের কাছে অনেক হেনস্থার শিকার হতে হবে। কিন্তু পুরো ঘর খুঁজেও রেনুকে পেল না। এরপর চোখ গেল সোফার উপরে। সেখানে কিছু কাগজপত্র রাখা ছিল। সে গিয়ে সেগুলো হাতে নিল। রেনুর লেখা একটা চিঠি। অভি পড়তে শুরু করলো। অভি, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাকে অন্ধই প্রমাণ করলে। আমারও সুযোগ ছিল অন্য একটা সম্পর্কে জড়ানোর, কিন্তু আমি সেটাই জড়াইনি। তোমার যেমন বাবা ডাক শুনতে ইচ্ছে করে, আমারও মা ডাক শুনতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু পার্থক্য এটাই, তোমার বাচ্চার মা অন্য কেউ হলেও সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চার বাবা হিসেবে একমাত্র তোমাকেই ভেবেছি। আর আজকেই জানতে পেরেছিলাম আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কিন্তু ও তোমার মতো চরিত্রহীন লোককে বাবা বলে ডাকুক, আমি সেটা চাই না। আমি চলে যাচ্ছি। ইতি, রেনু। চিঠিটা পড়ে কাঁদতে লাগলো অভি। কান্নার আওয়াজ শুনে পিয়ালি চলে আসলো। চিন্তিত ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে সাহেব? অভি চিৎকার করে বলল, বেরিয়ে যাও এখান থেকে। পিয়ালি হতভম্ব হয়ে তাকিয়ে রইল।